পরশ, ভালোবাসার পরশ। আমাদের অনুভূতিগুলো ভাষা পায় কবিতায়। আমাদের ভালোবাসাগুলো মধুর থেকে মধুরতর হয় পরশের পরশে। সেই ভালোবাসাগুলো ছুঁয়ে যায় আমার, তোমার, সবার হৃদয়ে। আজ শুভক্ষণে কবিতার চরণ স্পর্শ করে শুরু হলো আমাদের পথ চলা, পরশের পথ চলা। যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধূলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্তধারায়, সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ছড়ি। সে আনন্দ আলোর মতো থাকুক সবার জীবন ভরি। পরশ একটি আবৃত্তি ও শ্রুতিনাটক চর্চা কেন্দ্র। যোগাযোগ রীতা দাস। চলমান দূরভাষ 9830961881, আরেকটি 9051169312। খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিয়ে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস নে মাছর, বলতে আমায় দূর দূর দূর। কোথা থেকে এলো এই কুকুর? জামা, তবে জামা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার তীরে, তবে পাছে যাইমা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মাছল, বলতে আমায় হতভাগা পাখি। শিকল কেটে দিতে চায় রে ফাঁকি, তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনে যাব চলে। ইউনিসেফের লক্ষ লক্ষ পোস্টারে চুইয়ার মুখ, সেই কচি মুখে লেগে খুশির আলো। সেই পোস্টার হাতে নিয়ে পথ হাঁটছে মানুষ। পোস্টার বলছে বন্ধ হোক অমানবিকতা, মিছিল বলছে বন্ধ হোক শিশুশ্রম, আইন বলছে আছে কঠোর শাস্তি। ঠিক তখনই ইউনিসেফের সেই পোস্টার গার্ল চুইয়া ফুটপাতের হোটেলে খোলা আকাশের নিচে সারাদিন মেজে চলেছে বাসন। নভেম্বরের ঠান্ডাতেও জোটেনি একটা গরম জামা। রুক্ষ চুল কবে যে শেষ তেলের ছোঁয়া পেয়েছিল তা মনেই নেই চুইয়ার। হোটেলের উনুনে আগুন দেওয়া থেকে শুরু হয় তার রুটিন জীবন। তার সামনে দিয়ে ঝকঝকে ইউনিফর্ম পরে স্কুলে যায় আগামী.com ভারতবর্ষ। তার সামনে দিয়ে গলা ফাটিয়ে মিছিল করে সংগঠনের রঙিন নেতারা। তার সামনে দিয়ে হুটার বাজিয়ে দুবেলা সফর করেন মন্ত্রী ও দুধে আমলার দল। অথচ পৃথিবীটা ছোট হতে হতে প্রযুক্তির নাগালে চলে এলেও দিন বদল হয় না লক্ষ লক্ষ চুইয়ার। কাজ বন্ধ করলে খাবে কি? কে জোগাবে তাদের এক মুঠো ভাত?
ফি বছর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে লক্ষ লক্ষ মানুষের পুনর্বাসনের পরিকল্পনা হয়। জলের মতো বিজ্ঞাপনে খরচ হয় কোটি কোটি টাকা। বিভিন্ন স্তরে গড়া হয় নতুন নতুন কমিটি। ইউনিসেফের লক্ষ লক্ষ পোস্টারে চুইয়ার মুখ, সেই কচি মুখে লেগে খুশির আলো। অথচ ছবির পেছনে আসল মানব শিশুটি বিপন্ন শৈশব নিয়ে মলিন মুখে তাকিয়ে সভ্যতার দিকে, অনেকটা ঠিক প্রদীপের নিচের ভারতবর্ষের মতো। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ। বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো। ওমি তুই ভালো। আলোর পরে আকাশ, আমার দিকে তাকা। তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জোছনায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো। হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি। মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে। কাছে কোথায়, দূর নদী সমুদ্র দূর। সমুদ্র তো লোনা, ছুঁয়েও দেখব না। ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি। শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি। সেই জলেরই ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম। গ্রামের পাশে পাশে নদী শুয়ে আছে। নদীর নিচে সোনা ঝিকোয়ে পালুকণা। সোনা খুঁজতে এসে ডুবে মোর বিশেষে। বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠব ঠিক। ভেসে কোথায় যাব, নতুন ডানা পাব। নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো এই, কষ্ট দিতে নেই। আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া। আরও সহজ হবে, কত সহজ হবে। ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? যাজ্ঞবল্ক্য আজ রাজ্যপাট ছেড়ে চলে যাবেন। পিছনে পড়ে থাকবে সোনার সিংহাসন, স্ফটিকের স্নানাগার, রত্নখচিত চন্দ্রাতা। স্ত্রীগণকে দিয়ে গেলেন গোধন, উর্বরা ভূমি, রত্নালঙ্কার। রাজার পরনে এখন শুধুই সন্ন্যাসীর বসন, হাতে বিল্লদণ্ড, কমণ্ডল, সামনে সুদীর্ঘ বন্ধুর পথ। হঠাৎ পদশব্দ শুনে যাজ্ঞবল্ক্য পিছন ফিরলেন। দেখতে পেলেন মৈত্রেয়ীকে। তুমি এই ধূলিধূসর দুর্গম পথে কেন? তোমাকে যে সহস্রাধিক গোধন দিয়েছি, তাতে তৃপ্ত নও তুমি? মৈত্রেয়ী বললেন, না, যে মহার্ঘ রত্নরাজি তোমায় দিয়েছি তাতেও সন্তুষ্ট নও? না, যে বিস্তীর্ণ ভূখণ্ড তোমায় দিয়েছি ঋতুমতী জননীর চেয়েও উর্বরা, এতেও খুশি নও? না, মৈত্রেয়ী বললেন দৃঢ় কণ্ঠে। তবে তুমিই বলো, আর কোন সম্পদে, আর কোন সাম্রাজ্যে তুমি তৃপ্ত হবে? মৈত্রেয়ী হাসলেন। মৃড়ায় একবার মাত্র নিচু করলেন চোখ। তারপর দীর্ঘ ঘন পল্লব মেলে দেখলেন নিবিড় আকাশ, দেখলেন সবুজ অরণ্য, অনন্ত সমুদ্র। তারপর বর্ষাফলকের মতো নির্মেদ কণ্ঠে বললেন, যা দিয়ে অমৃত মেলে না তা নিয়ে আমি কি করব? এই সেই শব্দ, যা তীরের মতো তীক্ষ্ণ, যা পর্বতের মতো বিপুল, যা আকাশের মতো ব্যক্ত হয়ে শচীর পারিজাত বনে নাড়া দিয়ে যায়।
এই অমৃতের জন্যই লক্ষ্মী ওঠেন কাকে কলস, লাখো বার সমুদ্র মন্থন। যাজ্ঞবল্ক্য চমকিত হয়ে মৈত্রেয়ীকে দেখলেন জীর্ণ পোশাকে নিরাভরণ স্ত্রীকে, দেখলেন সরৈশ্বর্যশালিনী এক নারীকে, একটি সম্পূর্ণ মানুষকে। মানুষের পায়ের নিচে সমুদ্র, দুহাতে আকাশ, নাভিতটে আদিগন্ত উর্বরা ভূমি। মৈত্রেয়ী হেঁটে চলেছেন অমৃতের খোঁজে। পিছনে পড়ে আছে রাজবসন, সুবর্ণ সাম্রাজ্য, জীবন বীমা, কিছু নুড়ি পাথর। সাত সকালে দিঘির পাশে কচু পাতায় রোদ বকলো আমার, তুই যে কি নির্বোধ। পুচকে একটা ঘাসের মাথায় শিশির জলের ফোঁটা, বলল তুমি আস্ত মাথা মোটা। শরৎকালের হাওয়ায় কাঁপা বাবলা গাছের ডাল, বলল তুমি মানুষ নাকি কাঠ? আমার উপর দেখতে তোমার ইচ্ছে করছে না? তুমি কেবল ঘর দিয়ে আর চাকরি দিয়ে কেনা। থালার মতো সূর্য ধরে বলল দিঘির জল, ভয় কাটিয়ে চান করবি চল। গাছের মাথায় বাঁক নিল যে 7টি বকের শাড়ি, গাছ বলল অমন কবি আমিও হতে পারি। ভারী গোমরা মুখে সারাটা দিন বসে, যে ভাবছে লিখতে হবে, আসলে অন্ধ সে। চিরিক করে ঘাড় ঘোরানো ল্যাজ ঝোলানো ফিঙে, ঘুমোচ্ছে কে দুঃখ নেশায় মন মরা আফিঙে। সে হইতেছে ভিতর ডিম্ব, সে হইল ঘরকুনো। হাওয়া বলল মাঝে মধ্যে আমার কথাও শুনো, উল্টো পাল্টা ছুট লাগাও দিক দিগন্তরে। কিসের এত রাগ তোমার, গুমড়ে থাকবে ঘরে। হাওয়া আমার জানলা দিয়ে বেরিয়ে যেতেই চড়াই ঠুকে বলল, এসো তোমায় প্রথম থেকে পড়াই। কি পড়াবে, কি শেখাবে ওরা? শিকড় গাড়া, দৌড়ানো আর ওরা। বলতে বলতে মাঠের ওপর এক ঝাঁক মেঘ দাঁড়ায়, এক পাড়াতে রোদ রাখে আর বৃষ্টি আরেক পাড়ায়। কচুর পাতা ছাই গাদা আর দিঘির পাশে ঘাস, সব ছাপিয়ে তুলির টানে দাঁড়িয়ে ওঠে কাশ। বৃষ্টি আবার কি বলবে, কি বলতে ত্রাসে, জালনা আদেক ভিজিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি পাশে। সামান্য রেলের মাঠে সামান্য জলধারা, তাতেই যেন রূপকথা হয় সামান্যই পাড়া। পাড়ার পাশে শিব মন্দির, হুটতোলা রিকশায় টোপর হাতে বরবউটি গ্রামের দিকে যায়। রিকশাওয়ালা বুড়ো মতো গামছা ঢাকা মাথা, বউটি তাকে এগিয়ে দিচ্ছে নিজের রঙিন ছাতা। বৃষ্টি তাতেই রঙিন, তবে রং করো মাঠটায়। আমি এবার টেবিলে ফিরি, লেখায় বসে যাই। দাওয়ায় হাঁটু গুজে নিঃশব্দে বসে আছেন মা। বসন মলিন, এলোমেলো। বসে আছেন সকাল থেকে, এখনো তার নাওয়া হয়নি, খাওয়া হয়নি। বেলা যায়, খেয়াল নেই ছেলেদের। সকাল থেকে তারা ভাগাভাগির খেলায় মেতেছে। এতক্ষণ ভাগ হয়েছে বাড়ি, ঘর, জোত, জমি, বাসন কোসন, গাই বাছুর, আসবাবপত্র, পুকুর দলিল। এখন ভাগ হচ্ছেন মা। বড়জনার কাছে সকালে না ছোটজনার, কেউই ঠিক করে উঠতে পারে না। এতক্ষণ ভাগের জিনিসগুলো সচল ছিল না,
তাদের মন ছিল না। মা যদিও কাঠের পুতুলের মতন নিষ্প্রাণ, তবু অনুভূতিতে রয়েছেন এক কোণে। তবুও তিনি সচল, তবুও তিনি মা। এখন তাকে নিয়ে চলছে ভাগের টানাপোড়েন খেলা। সকালে বিধবা মায়ের এক মুঠো আলো চালের ভাত, আর সন্ধ্যায় দুধ খই। এই সামান্য আয়োজনে হরেক অসুবিধা দুই ভাইয়ের সংসারে। এখনো ঠিক হয়নি সকালে তিনি কার ঘরে যাবেন, তাই জোটেনি আহার। হঠাৎ দুরাগত অন্য পৃথিবীর দৃশ্য ফুটে ওঠে তার ঘোলাটে দৃষ্টিতে। বিকেলে লাল পাড় শাড়ি আর সিঁদুরে উজ্জ্বল হাস্যমুখী মা পুকুর পাড়ে শাক তুলছেন চুবড়িতে। ঢেঁকি শাক ভালোবাসে বড় খোকা, ছোট খোকার পছন্দ তাতে চিংড়ি মাছ। মায়ের ঘাম আর রান্নার গন্ধের ঘ্রাণ নিতে নিতে উজ্জ্বল চোখে ভাতের গ্রাস তোলা। ঘোলাটে দৃষ্টিতে ফুটে ওঠে স্বামীর আবছা মুখ, মূলো শোল, সাদা জুঁই ফুলের ভাত, ঝিঝি পোকার ডাক, শাঁখের আওয়াজ, গৃহাগত পশুর মৃদু রব। এই বাড়ি, ক্ষেত, জমি, বাগান, পুকুর সব তার প্রয়াত স্বামীর। মা, একবার তুমি জেগে ওঠো, আবার বিরাজ করো তুমি স্বমহিমায়। বিসর্জিত প্রতিমা তুমি আজ বসে আছো হাঁটুতে মুখ গুজে। ছেলেরা মেতে উঠেছে মা ভাগের খেলায়। শুধু মায়ের গালবে নিঃশব্দে গড়িয়ে নামছে মোমবাতির নিটল অশ্রুধারা। जपाकुसुमसङ्काशं काश्यपेयं महाद्युतिं तमोरि सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার চলে পূর্ব মুখে। তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁয়া। ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে। রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুম সংকাশ সূর্যোদয়ের দিকে। মনে মনে বলছেন, হে দেব, তোমার যে কল্যাণতম রূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না। ঘোচাও তোমার আবরণ। সূর্য উঠল শালবনের মাথার উপর। জেলেরা নৌকায় পাল দিলে তুলে। বকের পাতি উড়ে চলেছে সোনার আকাশ বেয়ে ওপারে জলার দিকে। এখনো স্নান হলো না সারা। শিষ্য শুধালো, বিলম্ব কেন প্রভু? পূজার সময় যায় বয়ে। রামানন্দ উত্তর করলেন, শুচি হয়নি তনু। গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে। শিষ্য বসে ভাবে, এ কেমন কথা? সর্ষে খেতে রৌদ্র ছড়িয়ে গেল। মালিনী খুলেছে ফুলের পসরা পথের ধারে। গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে। গুরুর কি হলো মনে? উঠলেন জল ছেড়ে, চললেন বন ঝাউ ভেঙে গাংশালিকের কোলাহলের মধ্যে দিয়ে। শিষ্য শুধালো, কোথায় যাও প্রভু? ওদিকে তো নেই ভদ্রপাড়া। গুরু বললেন, চলেছি স্নান সমাপনের পথে। বালুচরের প্রান্তে গ্রাম। গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া, শাখায় শাখায় বানর দলের লাফালাফি। গলি পৌঁছয় ভাজন মুচির ঘরে। পশুর চামড়ার গন্ধ ভেসে আসছে দূর থেকে। আকাশে চিল উঠছে পাক দিয়ে। রোগা কুকুর হাড় চিবোচ্ছে
পথের ধারে। শিষ্য বললে, রাম ও রাম। ভ্রুকুটি করে দাঁড়িয়ে রইলে গ্রামের বাইরে। ভাজু লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলে সাবধানে। গুরু তাকে বুকে নিলেন তুলে। ভাজন ব্যস্ত হয়ে উঠল, কি করলেন প্রভু? অধমার ঘরে মলিনের গ্লানি লাগলো পুণ্য দেহে। রামানন্দ বললেন, স্নানে গেলেম তোমার পাড়া দূরে রেখে, তাই যিনি সবাইকে দেন ধৌত করে, তার সঙ্গে মনের মিল হলো না। এতক্ষণে তোমার দেহে আর আমার দেহে বইল সেই বিশ্ব পাবন ধারা। ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম বেঁধে গেল। বললেন, হে দেব, তোমার মধ্যে যে জ্যোতি, আমার মধ্যেও তিনি, তবু আজ দেখা হলো না কেন? এতক্ষণে মিলল তার দর্শন, তোমার ললাটে আর আমার ললাটে। মন্দিরে আর হবে না যেতে।